ভালোবাসা, অতঃপর ছলনা, নিষ্পাপ একটি হৃদয়, অতঃপর ভয়ঙ্কর রূপের আবির্ভাব, প্রতিহিংসার অভিশাপ, অতঃপর অদ্ভুত মায়ায় পড়ে অভিশাপ কাটানোর যুদ্ধ। ভালোবাসা, ছলনা, প্রতিহিংসা ও মায়ায় গড়া এক অদ্ভুত গল্প নিয়ে আবারও আপনাদের সামনে হাজির আমরা সিনে ফ্যামিলি। এই গল্পে দেখবেন কিভাবে একজন পরীদের রানী মানুষের ভালোবাসার ছলনায় ভয়ঙ্কর রূপ ধারণ করে, আবার উল্টো দিকে সেই ছলনাকারী মানুষটির মেয়েই হয়ে দাঁড়ায় পরীদের রানীর বাঁচার কারণ। মুভির নাম ম্যালিফিসেন্ট। গল্প শুরু করার আগেই আপনাদের কাছে অনুরোধ, আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের এই অনুপ্রেরণা আমাদেরকে নিয়ে যাবে অনেক দূরে। অনেক বছর আগে পাশাপাশি ছিল দুটি রাজ্য, যার ভেতর এতই খারাপ সম্পর্ক ছিল যে কথাই বলতো একজন মহান নায়ক অথবা একজন ভয়ঙ্কর খলনায়কই শুধু পারবে তাদেরকে একত্র করতে। এক রাজ্য ছিল মানুষের, যার রাজা ছিল ক্ষমতালোভী একজন মানুষ, আর এক রাজ্যের নাম ছিল মোর্স। এখানে বসবাস করত অদ্ভুত এবং অবাক করা সব জীবজন্তু। তাদের ভেতরেই ছিল এক অপূর্ব সুন্দর অদ্ভুত একটা পরীর বসবাস। সেই ছিল মুর নামে ওই রাজ্যের গার্ডিয়ান। কোমলমতি হৃদয়ের অধিকারী এ পরীর নাম ছিল ম্যালিফিসেন্ট। মুর্স নামে এই রাজ্যের কোনো রাজা রানী ছিল না। তারা বিশ্বাস করত একে অপরকে, উপভোগ করত প্রতিটা মুহূর্ত, আর সবাইকে নিজ ছায়াতলে আগলে রেখেছিল ম্যালিফিসেন্ট নামক এই পরী। মুর্সে কোনো মানুষের যাতায়াত ছিল না, কিন্তু হঠাৎ ম্যালিফিসেন্ট কিছু পরীদের কাছ থেকে জানতে পারে যে মুর্স রাজ্যের বর্ডার গার্ডরা একজন মানুষকে আটক করেছে। সাথে সাথে সে উড়ে চলে যায় কি হয়েছে দেখার জন্য। নেমে দেখে ঘন জঙ্গলের গর্তে কেউ একজন লুকিয়ে আছে, যাকে গার্ডগুলো আটকে রেখেছিল। বারবার বের হয়ে আসতে বললেও সে সাহস পাচ্ছিল না। পরে যখন ম্যালিফিসেন্ট তাকে অভয় দেয়, তখন সে ধীরে ধীরে বের হয়ে আসলো। ম্যালিফিসেন্ট দেখল যে সে আসলে ছিল তারই বয়সী একজন বালক। তখন গার্ডরা তাকে দোষারোপ করতে থাকে যে সে এই জঙ্গলের কোনো একটা সম্পদ চুরি করেছে। বালকটি স্বীকার করছিল না। পরে ম্যালিফিসেন্ট যখন সম্পদটি ফেরত চায়, তখন বালকটি সেটা ফিরিয়ে দেয়। বালকটিকে বিদায় দিতে ম্যালিফিসেন্ট জঙ্গলে শেষ মাথায় আসে। বালকটির নাম স্টেফান। সে ম্যালিফিসেন্টকে বলে তার বাবা মা দুজনই মারা গেছে, তবে তার স্বপ্ন কোনো একদিন সে ওই মানুষের রাজ্যের রাজা হবে। হাত মিলিয়ে বিদায় নিতে গেলে ম্যালিফিসেন্টের হাতে স্টেফানের হাতে থাকা সেই লোহার আংটিতে লেগে পুড়ে ওঠে। সে জানায় যে যে কোনো লোহার স্পর্শ পরীদের জন্য কষ্টদায়ক। এটা শুনেই স্টেফান তার আংটিটি ছুঁড়ে ফেলে দেয় ও বিদায় নেয়। যে মানুষের কিছুই নেই, তারপরও তার জন্য আংটিটি ফেলে দিল। এটা ভেবেই ম্যালিফিসেন্টের নিষ্পাপ হৃদয় জন্ম নিল এক মানুষের জন্য ভালোবাসা। পরে স্টেফান আবার একদিন ম্যালিফিসেন্টের সাথে দেখা করতে আসে। সে খুবই খুশি হয় এবং স্টেফানকে ঘুরিয়ে দেখায় তার অদ্ভুত রাজ্য। ম্যালিফিসেন্টের কোমল এবং মায়াবতী হৃদয়ের প্রেমে পড়ে স্টেফানও। বছর গড়াতে থাকে। 16 বছর বয়সে ম্যালিফিসেন্ট তার ভালোবাসার প্রথম কিস করে। সময়ের স্রোতে ভেসে যায় অনেকগুলো বছর। ম্যালিফিসেন্ট তার সাম্রাজ্য মুর্সে বিচরণ করে মাতৃসুলভ একজন চরিত্র হয়ে। মুর্স রাজ্য যেন শোভা পায় ম্যালিফিসেন্টের দুই পাখার প্রকম্পিত শব্দে এবং ছায়াতলে। তবে স্টেফান মানুষের স্বভাবজাত লোভ থেকে বের হতে পারেনি। ম্যালিফিসেন্টকে একা রেখে সে অর্থ ও সম্পদের পেছনেই ছুটে চলেছে। একাকিত্ব জীবন নিয়ে এখন ম্যালিফিসেন্টের বসবাস। একদিন সকালে এক বিশাল অশ্বারোহী বাহিনীর কম্পনে মুর্স প্রকম্পিত হয়। ম্যালিফিসেন্ট একটুও দেরি না করে ছুটে যায় সেখানে। মানুষের রাজ্যের ক্ষমতালোভী সে রাজা এসেছে মুর্সকেও দখল করতে। সে বলে যে এই জঙ্গলে নাকি কেউ কখনো আসে না ভয়ঙ্কর প্রাণীদের ভয়ে, তবে আমরা তা আজ দখল করব। মুর্স রাজ্যের কর্তা হিসেবে ম্যালিফিসেন্ট হাজির হয় সেখানে। সরাসরি জানিয়ে দেয় যে এক কদম সামনে না গাতে। রাজা বলে যে আমি কখনো একজন ডানাওয়ালা পরীর আদেশে চলি না। সবাই ঠাট্টা বিদ্রুপ করে। ম্যালিফিসেন্ট বলে, তুমি আমার কাছে কোনো রাজা নও। রাজা তার বাহিনীকে ম্যালিফিসেন্টের মাথা কাটার আদেশ দেয়। তখন ম্যালিফিসেন্ট তার মুর্স রাজ্যের বাহিনীকে তার পাশে আসার আদেশ দেয়। মাটি ও বাতাস প্রকম্পিত করে বের হয়ে আসে মুর্সের ভয়ঙ্কর প্রাণীরা। শুরু হয় মানুষের সাথে মুর্স রাজ্যের ভয়াবহ যুদ্ধ। মানুষের সামান্য ঢাল তলোয়ার মুর্সের ভয়ঙ্কর জন্তু জানোয়ারের সাথে পেরে ওঠে না। ম্যালিফিসেন্ট তার বাহিনী নিয়ে ধ্বংসযজ্ঞ চালাতে থাকে। এক পর্যায়ে রাজার উপর আঘাত করে ম্যালিফিসেন্ট ও রাজা মাটিতে লুটিয়ে পড়ে। সে কাছে যেতেই রাজা তার হাতের লোহার কাভার দিয়ে ম্যালিফিসেন্টের গলায় আঘাত করে এবং তার বাহিনী নিয়ে পালিয়ে যায়। যুদ্ধ জিতলেও মনে মনে ম্যালিফিসেন্ট ভাবে, লোহায় যে সে আঘাত পায় এটা তো স্টেফান ছাড়া আর কেউ জানত না। যুদ্ধ ফেরত ক্ষমতালোভী রাজা যখন বুঝতে পারে যে তার জীবনে আর খুব বেশি দিন বাকি নেই, তখন পরবর্তীতে তার সিংহাসনে কে বসবে এটা নির্ধারণ করার জন্য সে বেশ কয়েকজন সম্ভাব্য প্রার্থীকে ডাকেন। সেখানে স্টেফানও ছিল। কিন্তু রাজা ঘোষণা দেন যে ম্যালিফিসেন্টের জীবন নিতে পারবে সেই হবে রাজা এবং বিয়ে হবে রাজকন্যার সাথে।
রাতের বেলা স্টেফান জঙ্গলে চলে যায় এবং ম্যালেফিসেন্টকে ডাকে। তার ডাকে সাড়া দিয়ে ম্যালেফিসেন্ট চলে আসে। স্টেফান তাকে বলে যে, বিশ্বাস করো ম্যালেফিসেন্ট, রাজা তোমাকে মেরে ফেলবে, তোমাকে অনেক সাবধানে চলতে হবে। পুরাতন ভালোবাসা জেগে ওঠে ম্যালেফিসেন্টের মনে। জ্যোৎস্না রাতে আবার সেই পুরাতন দিনের মতো ভালো কিছু মুহূর্ত পার করে তারা। সুখ দুঃখের গল্পে মেতে ওঠে। স্টেফান একটা পানীয় পান করায় তাকে, কিন্তু সেখানে মেশানো ছিল চেতনানাশক কোনো দ্রব্য। ম্যালেফিসেন্ট গভীর ঘুমে ঢলে পড়ে। স্টেফান তখন তাকে খুন করার জন্য ছুরি বের করে, কিন্তু স্টেফান তাকে খুন করার মতো সাহসী ছিল না। তখন সে কাপুরুষের মতো আরো ভয়ঙ্কর এক সিদ্ধান্ত নেয়। সকালে প্রচণ্ড ব্যথায় ম্যালেফিসেন্টের ঘুম ভাঙে। সে উঠে থাকে স্টেফান তার দুটো ডানায় কেটে নিয়ে গেছে। ভালোবাসার মানুষটির এই প্রতারণায় মন ভেঙে ছারখার হয়ে যায় ম্যালেফিসেন্টের। ডুকরে কাঁদতে থাকে সে। স্টেফানও রওনা হয় রাজপ্রাসাদে। বিশ্বাসঘাতকতার শিকার ম্যালেফিসেন্ট একাকী পড়ে থাকে। স্টেফান রাজার সামনে ম্যালেফিসেন্টের দুটো ডানা রাখে ও বলে, আপনার প্রতিশোধ আমি নিয়েছি। রাজা এটা দেখে খুবই খুশি হয় এবং বলে, তোমার যোগ্য পুরস্কার তোমাকে দেওয়া হবে। এদিকে ডানা হারানোর ফলে অসহ্য ব্যথা নিয়ে ম্যালেফিসেন্ট কোনো রকম লাঠিতে ভর করে চলে নিজেকে আড়াল করে জঙ্গলের পুরাতন এক প্রাসাদে একটা কাককে দেখে ম্যালেফিসেন্ট এবং পরদিন কিছু মানুষের জালে ধরা পড়ে সেই কাক। জীবন বাঁচাতে কাককে মানুষে রূপান্তর করে ম্যালেফিসেন্ট। সে সিদ্ধান্ত নেয়, যেহেতু তার উড়তে পারার ক্ষমতা আর নেই, সেহেতু সেই কাককেই তার নজরদার হিসেবে রাখবে। জীবন বাঁচানোর জন্য সেও সকল নির্দেশনা পালনে আজীবন তার গোলাম হয়ে থাকবে বলে সম্মতি জানায়। কাকের নাম ডিয়াভাল। প্রথম দিনেই স্টেফানের রাজ্য পরিচালনার দায়িত্ব পাওয়ার সংবাদ সে ম্যালেফিসেন্টকে জানায়। ক্ষমতালোভী স্টেফানের উপর আক্রোশে গগনবিদারী চিৎকার দিয়ে ফেটে পড়ে ম্যালেফিসেন্ট, যেটা স্টেফানও দেখতে পায় রাজপ্রাসাদ থেকে। ভালোবাসার মানুষের এই বিশ্বাসঘাতকতা এক সময়ের কোমলমতি মায়াময় ম্যালেফিসেন্টকে পরিণত করে ভয়ঙ্কর এক রূপে। সেও প্রতিজ্ঞাবদ্ধ হয় যে সে এর প্রতিশোধ খুব কঠিনভাবে আদায় করবে। বছর খানেক বাদে রাজার ঘরে জন্ম নেয় এক কন্যা সন্তান। ডিয়াভাল ম্যালেফিসেন্টকে জানায় যে এই উপলক্ষে রাজপরিবার এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করেছে। বাঁকা হাসিতে ম্যালেফিসেন্ট বুঝিয়ে দেয় যে কিছু একটা হতে চলেছে। জমকালোভাবে আয়োজন করা উৎসবে সবাই অংশগ্রহণ করে। নানান রকম শুভকামনা সবার। মোর্স থেকে 3 জন পরী আসে নতুন সন্তানকে ভালো কিছু উইশ করার জন্য। রাজারানীর সম্মতিতে তারা তখন রাজকন্যা, যার নাম ছিল অরোরা, তাকে উইশ করে। কেউ বলে অঢেল সৌন্দর্যের অধিকারী, আর কেউ বলে সকল বিপদ থেকে দূরে থাকা। হঠাৎ রাজপ্রাসাদ প্রকম্পিত করে আবির্ভাব হয় ম্যালেফিসেন্টের। রাজার সামনে এসে দাঁড়ায় সে, কিন্তু স্টেফান জানে না যে এই ম্যালেফিসেন্ট আর আগের মতো নেই। সে এখন ভয়ঙ্কর প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা একজন সত্তা। রাজা জানায়, তুমি এখানে আমন্ত্রিত নও। সে উঠে দাঁড়ায় এবং ম্যালেফিসেন্টকে অনুরোধ করে চলে যেতে, কিন্তু সে তো চলে যাবার জন্য আসেনি। অরোরার সামনে গিয়ে ম্যালেফিসেন্ট বলতে থাকে যে, তোমরা সবাই শুনে রাখো, রাজকন্যা অনেক রূপ এবং ভালোবাসায় বড় হবে। রাজা বলে, কোনো অভিশাপ দিও না। তাকে চুপ করতে বলে ম্যালেফিসেন্ট। এরপর বলে, তার 16তম জন্মদিনের সূর্য ডোবার আগে সে একটা সেলাই মেশিনের সূচে হাত ফোটাবে এবং আজীবনের মতো ঘুমিয়ে যাবে। রাজা তখন তার মেয়ের অভিশাপ কাটানোর জন্য ভিক্ষা চায়। ম্যালেফিসেন্টের নির্দেশে সে পুরো রাজ্যের সামনে হাঁটু গেড়ে বসে যায়। তখন ম্যালেফিসেন্টের মনে একটু দয়া হয় এবং অভিশাপের শেষে এটা যোগ করে যে এই ঘুম শুধুমাত্র তখনই ভাঙানো যাবে যখন তাকে সত্যিকারের ভালোবাসে এমন কেউ কিস করবে। এটা বলার কারণ ম্যালেফিসেন্টের বিশ্বাস সত্যিকারের ভালোবাসা বলতে আসলে কিছুই নেই। রাজা তখন আদেশ দেয় রাজ্যের সকল সেলাই মেশিন পুড়িয়ে দেওয়ার জন্য। নিজ সন্তানকে সেই 3 পরীকে দিয়ে বলে 16 বছর একদিন যখন সম্পূর্ণ হবে তখন তাকে ফেরত নিয়ে আসতে। 3 পরী তখন চলে যায় নির্জন এক স্থানে। রাজা লোক পাঠায় মোর্সে আক্রমণ চালানোর জন্য, কিন্তু তার আগেই ম্যালেফিসেন্ট তার রাজ্যের চারিদিকে ম্যাজিক দিয়ে তৈরি করে দুর্ভেদ্য এক দেয়াল। এদিকে রাজার কন্যা অরোরাকে নিয়ে সেই 3 জন পরী জঙ্গলের মধ্যে একটা বাসায় চলে আসে। 3 জন মানুষের রূপ ধারণ করে তাকে বড় করে তোলার জন্য। ডিয়াভালের মাধ্যমে খবর পেয়ে ম্যালেফিসেন্ট ওই বাসায় হাজির হয়। ওই বাচ্চাটিকে জানলা দিয়ে দেখে এবং একটু ভয় দেখায়, কিন্তু বাচ্চাটি কেমন যেন ম্যালেফিসেন্টকে পছন্দ করে এবং হেসে দেয়। চলে যায় সে। 3 জন মিলেও তারা বুঝতেই পারে না কিভাবে লালন পালন করবে। কান্না যেন থামছিলই না। কান্নার শব্দে সবাই ত্যক্ত বিরক্ত। রাতে ডিয়াভাল নামের কাকটি একটি ফুলের মধ্যে নিয়ে আসে। এরপর সেটা খেয়ে আরামে ঘুমায় অরোরা। যতদিন যায় ম্যালেফিসেন্ট বাচ্চার সাথে ততই মজা করতে থাকে, যেন এটাই ছিল তার একমাত্র বিনোদন। রাজা এবার তার সৈন্য সামন্ত পাঠায় যুদ্ধের অনেক অস্ত্র সহ। তারা বড় বড় কামান নিয়ে সেই দুর্ভেদ্য দেয়ালের উপর ছুঁড়ে মারে আগুনের গোলা।
সাথে সাথে ম্যালেফিসেন্ট সেখানে হাজির হয় এবং তার জাদুর ক্ষমতা দিয়ে স্টেফানের সকল সৈন্য সামন্তকে শোচনীয়ভাবে পরাজিত করে। সেই যুদ্ধের সেনাপতি আর কিছু সৈন্যরা কোনো রকম জীবন নিয়ে পালায় সেখান থেকে। তারা তাদের রাজাকে প্রাসাদে এসে জানায় যে এই দেয়াল ভাঙা কোনোভাবেই সম্ভব না। রাজা ক্ষিপ্ত হয়ে তাকে চড় মারেন এবং আদেশ দেন রাজ্যের সকল লোহার কর্মকারদের জড়ো করতে। অরোরা ধীরে ধীরে বড় হতে থাকে এবং ম্যালেফিসেন্টও সবসময় তাকে চোখে চোখে রাখে। যে কোনো বিপদ হওয়ার আগেই ম্যালেফিসেন্ট তার জাদু শক্তি দিয়ে অরোরাকে নিরাপদে রাখত। একদিন অরোরা ম্যালেফিসেন্টের কাছে চলে আসলো। অরোরাকে চলে যেতে বললেও সে তাকে জড়িয়ে ধরল। এমনকি তাকে কোলেও নিতে হলো ম্যালেফিসেন্টকে। একটা অদ্ভুত ধরনের খুনসুটি চলতে থাকে তাদের মাঝে। দেখতে দেখতে অরোরার বয়স প্রায় 16 বছরের কাছাকাছি হয়ে যায়। একদিন ম্যালেফিসেন্ট লক্ষ্য করে অরোরা হাঁটতে হাঁটতে সেই দুর্ভেদ্য দেয়ালের কাছে চলে আসে। মনে তার একটাই প্রশ্ন, কি আছে ভেতরে? ম্যালেফিসেন্ট তখন জাদু করে তাকে ঘুম পাড়িয়ে দেয় এবং অরোরাকে নিয়ে যায় মুর্সের ভেতরে। দেয়াল প্রশস্ত হয়ে রাস্তা করে দেয় এবং অরোরা ভাসতে ভাসতে ঢুকে যায় মুর্স নামে সেই স্বপ্নের রাজ্যে। ঘুম ভাঙিয়ে দিতেই অরোরা অবাক হয়ে চারিদিকে দেখতে থাকে। কি অপূর্ব স্বপ্নের মতো একটা রাজ্য এটা! আলো ঝলমলে সব পরীর মতো প্রাণী সমৃদ্ধ একটা রাজ্যে এসে অরোরা খুবই খুশি। এমন সময় অরোরা একটা উপস্থিতি টের পায়। অরোরা বলে, আমি জানি তুমি আছো ওখানে। অরোরা তাকে বের হয়ে আসতে বলে। ম্যালেফিসেন্ট বলে যে তুমি ভয় পাবে আমাকে দেখলে, কিন্তু শেষ পর্যন্ত বের হয়ে আসে। অরোরা বলে, আমি জানি তুমি কে, তুমি আমার পরী মা। ম্যালেফিসেন্ট হতবাক হয়ে যায়। অরোরা বলে, আমি জানি তুমি সারা জীবন ছায়ার মতো আমার পাশে ছিলে। এই সময় ডিয়াভাল হাজির হয় এবং তার সাথে পরিচিতি হয়। অরোরা যখনই খুশিতে আপ্লুত হয়ে পড়ে তখনই তাকে আবারও ঘুম পাড়িয়ে দেয় ম্যালেফিসেন্ট। দেয়ালের ওপারে আবারও নিজ রুমে ঘুম পাড়িয়ে রাখে। রাজা স্টেফান প্রতিশোধের আগুনে কেমন যেন বিকৃত হয়ে গিয়েছিল। নিজ স্ত্রী মৃত্যুসজ্জায় থাকলেও তার শুধু একটাই ভাবনা, কিভাবে ম্যালেফিসেন্টকে হত্যা করবে সে। ম্যালেফিসেন্ট প্রায় প্রায় অরোরাকে মুর্সে নিয়ে আসতে থাকে এবং কাটাতে থাকে সুন্দর কিছু মুহূর্ত। যেন নিজেরই সন্তানের মতোই ভালোবাসায় পড়ে গিয়েছিল সে। এক রাতে সিদ্ধান্ত নেয় ম্যালেফিসেন্ট যে তার অভিশাপ সে তুলে নেবে। অনেক চেষ্টার পরও সে নিজেই নিজের অভিশাপ আর তুলতে পারে না, কারণ এটা শুধুমাত্র সত্যিকারের ভালোবাসার মানুষের কিসের মাধ্যমেই সম্ভব। নিজের ভেতরে কষ্টে ভেঙে চুরে পড়ে ম্যালেফিসেন্ট। অরোরাকে শেষ কিছুদিনের জন্য সবসময় সে পাশে পাশে রাখে। কিং স্টেফান প্রতি রাতেই দুঃস্বপ্ন দেখে এবং সকল লোহার কারিগরদের কাজ চালাতে থাকে, কারণ ম্যালেফিসেন্টকে মারতে হলে তার দরকার লোহার তৈরি অস্ত্র সামগ্রী। একদিন অরোরাকে ম্যালেফিসেন্ট ডেকে বলে, আমি সারা জীবন তোমাকে দেখে রাখতে পারবো না। অরোরা বলে, আমি নিজেই নিজেকে দেখে রাখতে পারবো, কিন্তু আমি সারা জীবন তোমার সাথে এখানে কাটিয়ে দিতে চাই। বুক ভরা কষ্ট নিয়ে ম্যালেফিসেন্ট তার কথায় সম্মতি দেয়। 16 বছর পূরণ হতে আর মাত্র একদিন বাকি। জঙ্গলের ভেতর এক সুদর্শন যুবক আসে এবং অরোরাকে দেখতে পায়। সে কাছে যেতেই অরোরা ভয় পেয়ে যায়। কিছুটা সংকোচের মধ্যে চলতে থাকে দুজনের কথাবার্তা। অরোরা হঠাৎ পড়ে যেতে থাকলে যুবকটি তার হাত ধরে এবং লজ্জায় অরোরা হাত ছাড়িয়ে নেয়। যুবকের গন্তব্যস্থান রাজপ্রাসাদের দিকে দেখিয়ে অরোরা তার নাম জিজ্ঞাসা করে। তার নাম ফিলিপ। দুজনের মধ্যে কিছুটা বন্ধুত্বের সৃষ্টি হয়। কথোপকথনের এক পর্যায়ে ফিলিপ অরোরার কাছ থেকে বিদায় নেয় এবং জানায় সে তাকে দেখার জন্যই আবার আসবে। ম্যালেফিসেন্ট ও ডিয়াভাল দূর থেকে এগুলো লক্ষ্য করছিল। ডিয়াভাল বলে, এটাই হয়তোবা অরোরার অভিশাপ থেকে বাঁচার একমাত্র উপায়, ওই যুবক। ম্যালেফিসেন্ট তখনও বিশ্বাসের সাথে বলে, সত্যিকারের ভালোবাসা বলতে আসলে কিছুই নেই। ডিয়াভাল বলে, এটা হয়তোবা তোমার নিজেরই বিশ্বাস। অরোরা বাসায় ফিরে তার 3 অভিভাবককে জানায় যে সে সিদ্ধান্ত নিয়েছে মুর্সে বাকিটা জীবন পার করবে সে। তখন একজন বলে, এই শেষ দিনে কখনোই না, কারণ কাল বাদে পরশু তোমাকে আমরা তোমার বাবার কাছে দিয়ে আসব। এটা শুনেই অরোরা বলে, কিন্তু তোমরা তো বলেছ আমার বাবা মা মারা গেছেন। তখন সেই 3 পরী অরোরাকে খুলে বলে সকল কাহিনী। সবকিছু শুনেই অরোরা ছুটে চলে ম্যালেফিসেন্টের কাছে। সবকিছু খুলে বলে অরোরা, কিন্তু তখনও সে জানত না তার এই প্রিয় ব্যক্তিটাই হচ্ছে ওই অভিশাপকারী পরী। যখনই সে এটা বুঝতে পারে তখনই সে বুক ভাঙা কষ্ট নিয়ে মুর্স থেকে দৌড়ে চলে যায়। ম্যালেফিসেন্টও চাপা কষ্ট নিয়ে সিদ্ধান্ত নেয় অরোরাকে বাঁচানো। অরোরা ঘোড়ার পিঠে ছুটে চলে তার বাবার রাজপ্রাসাদে। বাবাকে দেখেই অরোরা ছুটে এসে জড়িয়ে ধরে, কিন্তু সবাইকে অবাক করে কিং স্টেফান বলে, আমি আর একদিন পরে অরোরাকে আনতে বলেছিলাম। আদেশ দেয় অরোরাকে যেন একটা রুমের ভেতরে বন্দি করে রাখা হয়। সেদিন সকাল থেকেই অরোরার আঙুলের মাথায় কেমন যেন ব্যথা করছিল। সে ঘর থেকে মুক্ত হওয়ার জন্য এদিক ওদিক ছুটতে থাকে। ম্যালেফিসেন্ট বাধ্য হয়ে ফিলিপ নামের ওই যুবককে জাদু করে ঘুম পাড়ায় এবং ডিয়াভালকে একটা ঘোড়া বানিয়ে ছুটতে থাকে সেই রাজপ্রাসাদের দিকে। যেভাবেই হোক সূর্যাস্তের আগেই তাকে পৌঁছাতে হবে। অরোরাকে অদ্ভুত কোনো এক কণ্ঠ ডাকতে থাকে অন্ধকার থেকে। সে খুঁজতে থাকে।
মেলিফিসেন্টও এদিকে ছুটতে থাকে প্রাণপণে, কিন্তু অভিশাপের জাদুকরী শক্তি অরোরাকে নিয়ে হাজির করে একটা রুমে, যেখানে তৈরি হয়ে যায় সেই সেলাই মেশিন ও তার সুচ। মেলিফিসেন্ট যেন কোনোভাবেই পৌঁছাতে পারছিল না, কারণ এটা ছিল অরোরার নিয়তি। প্রাসাদের কাছাকাছি যখন মেলিফিসেন্ট পৌঁছায়, তখন অরোরা সেই ধারালো সূচে হাত ফোটায় এবং আজীবনের মতো ঘুমিয়ে পড়ে। মেলিফিসেন্ট বুঝতে পারে যে সে ব্যর্থ, পারল না সে অরোরাকে বাঁচাতে। শেষ একটা চেষ্টা হিসেবে ফিলিপকে নিয়ে রাজপ্রাসাদে ঢুকতে থাকে। মনের কোণে এখনও শেষ আশা, যদি সত্যিই সত্যিকারের ভালোবাসা বলে কিছু থাকে। লোহার তৈরি বিভিন্ন প্রতিবন্ধকতা পাড়ি দিয়ে শেষ পর্যন্ত মেলিফিসেন্ট পৌঁছায় প্রাসাদের ভেতরে। সবার চোখ ফাঁকি দিয়ে ফিলিপকে অরোরার রুমের সামনে নিয়ে আসে। ঘুম ভাঙে ফিলিপের। সুদর্শন যুবক দেখে সেই তিন পরী তাকে অরোরার বিছানা পাশে নিয়ে আসে। ফিলিপ চিনতে পারে তাকে। সবাই অরোরাকে কিস করার জন্য বলতে থাকে। লুকিয়ে থেকে মেলিফিসেন্টও সবকিছু পর্যবেক্ষণ করতে থাকে। ভালোবাসা নিয়ে তার ধারণা ভাঙুক, তবুও জেগে উঠুক অরোরা, এটাই যেন মেলিফিসেন্ট চাচ্ছিল মনে মনে। ফিলিপ কিস করে, কিন্তু অরোরা আর জেগে ওঠে না। সবাই রুম থেকে চলে গেলে বুক ভরা কষ্ট নিয়ে মেলিফিসেন্ট আসে অরোরার পাশে। বারবার ক্ষমা চাইতে থাকে তার এই নিষ্ঠুর এবং ভুল সিদ্ধান্তের জন্য। চলে যাওয়ার আগে অরোরাকে কিস করে মেলিফিসেন্ট। হঠাৎ ঘুম ভাঙে অরোরার। তার মানে মেলিফিসেন্টই হচ্ছে সে যে অরোরাকে সত্যিকারে ভালোবাসত। কিন্তু এই সুখের মুহূর্ত খুব বেশিক্ষণ থাকেনি। সেনাপতি রাজাকে এসে বলে মেলিফিসেন্ট প্রাসাদে এসেছে। মেলিফিসেন্ট ও অরোরা যখন প্রাসাদ থেকে পালাচ্ছিল, তখন একটা হলরুমের ভেতরে আসার সাথে সাথেই মেলিফিসেন্টের উপরে একটা লোহার জাল এসে পড়ে, আটকে ফেলে তাকে। চারিদিক থেকে সৈন্য এসে হাজির হয়, অত্যাচার করতে থাকে মেলিফিসেন্টের উপর। এই সময় মেলিফিসেন্ট তার জাদু দিয়ে ডিয়াফালকে একটা ড্রাগনে পরিণত করে। ড্রাগন তখন ধ্বংসযজ্ঞ শুরু করে। অরোরা অন্য একটা রুমে পালিয়ে যায়। ড্রাগনকেও ধীরে ধীরে কুপকাত করে ফেলে স্টেফানের সৈন্য সামন্ত, কারণ তারা আগে থেকেই প্রস্তুত ছিল। মেলিফিসেন্টকে চারদিকে লোহার ঢাল দিয়ে ঘিরে ফেলতে থাকে। অরোরা খুঁজে পায় মেলিফিসেন্টের সেই ডানাগুলো। মেলিফিসেন্টের উপস্থিতি টের পেয়ে সেগুলো বের হতে চাচ্ছিল। চারিদিক থেকে কোণঠাসা করার পর স্টেফান এসে তাকে আঘাত শুরু করে, আর এদিকে অরোরা সেই খাঁচা ভেঙে ফেলে। স্টেফানের আঘাতে মেলিফিসেন্ট ধরাশায়ী হয়ে পড়ে। ছুরির আঘাতে যখন তাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয় স্টেফান, ঠিক তখনই ডানা দুটি মেলিফিসেন্টের শরীরে এসে লেগে যায়। পুরাতন রূপে আর নতুন শক্তিতে ফিরে আসে সে। চারিদিক থেকে সবাই আক্রমণ করতে থাকলেও তাকে আর কোনোভাবেই দমিয়ে রাখতে পারল না কেউ। রাজার সিংহাসন এবং সকল সৈন্য সামন্তকে ধ্বংস করে মেলিফিসেন্ট স্টেফানকে নিয়ে জান্মা ভেঙে বের হয়ে আসে। ছাদের উপরে ছুঁড়ে ফেলে স্টেফানকে। স্টেফানের গলা টিপে ধরলেও পুরাতন কোনো এক মায়ায় তাকে হত্যা করে না মেলিফিসেন্ট। যুদ্ধ শেষ বলে যখন সে উল্টা ঘুরল, তখন আবারও স্টেফান কাপুরুষের মতো পেছন থেকে আক্রমণ করে এবং দুজনই ছাদ থেকে পড়ে যায়। মেলিফিসেন্ট নিজেকে ছাড়িয়ে নিলে নিচে পড়ে মারা যায় স্টেফান। নতুন সম্ভাবনা নিয়ে নতুন এক সূর্য ওঠে মুরসের আকাশে। দুর্ভেদ্য সেই দেয়াল ভেঙে মুরস এবং মানুষের রাজ্য এক হয়ে যায়। অরোরাকে তখন মেলিফিসেন্ট নিজ হাতে পরিয়ে দেয় রানীর মুকুট। সবাই যেন ভাসল খুশির জোয়ারে, আর অরোরা পেল তার স্বপ্নের পুরুষ ফিলিপকে। সেই পুরানো দিনের মতো মুরসের আকাশে দেখা গেল ডানা ঝাপটানো এক পরীকে। তার নাম। সো বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই আজকের মুভি এক্সপ্লানেশন? প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আবারও ফিরে আসবো মেলিফিসেন্টের পরবর্তী কাহিনী নিয়ে। সি ইউ গাইজ।